আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন দিনের কাজকর্ম নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। বাসায় যখন হঠাৎ করে কোনো দিক থেকে মেহমান আসেন, মেহমানরা যাওয়ার পরে ঘরে মনে হয় যে একটা হুলস্থুল শুরু হয়। ঘরের সব জিনিসপত্র এলোমেলো হয়ে যায়, পরে আবার নতুন করে সব গুছাতে হয়। গত কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম আমার বাসায় একটা নতুন বউকে এনে দাওয়াত খাইয়েছি। তো ওরা বিকালের দিকে আসরে নামাজের পড়ে চলে গেছে। তারপরে দেখুন আমি রুম মানে রান্নাঘরটাকে একটু ক্লিন করার জন্য আসছি। তো বাসনপত্র ওরা ধুয়ে রাখছে, কিন্তু ওরা ঠিকঠাক ভাবে গুছিয়ে রাখতে পারে না, তো সব গুছগাছ আমাকে করতে হয়। তো নরমালি ওরা করে, কিন্তু যখন ঘরের সব জিনিসপত্র এলোমেলো হয়ে যায়, বিশেষ করে বাসায় কেউ আসার পরেই দেখা যায় সব বাসন ইউজ করা হয় আর পরে সবকিছু যেখানে সেখানে রেখে দেওয়া হয়। তো আমার আবার এলোমেলো জিনিস দেখতে খারাপ লাগে। আর ওরা আমার মতন করে করতে পারে না, ওদের কাজ একরকম আর আমার কাজ একরকম। তো এখানে বাসনগুলো একটু গুছিয়ে রাখলাম, বাসনগুলো বের করে একটু জকজকে করে মাজতে হবে। কয়েকদিন থেকে আমি বাসন টাসন মাজি নাই, আর বাসনগুলোর কালারটাও এখন জকজকে নেই। তো এদিকে শিফা মাছ ভাজি করতেছে, তারপরে রাতে রান্না বান্না হবে। সকালবেলা উঠে এখন ওরা চলে যাচ্ছে কলার মোচা কাটার জন্য। আমার বাড়িতে কলার বাগানে অনেকগুলো কলার মোচা হয়েছে, তো সবকটা একসাথে খাওয়া যাবে না, একটা দুইটা করে পেরে পেরে খাওয়া হবে আলাদা করে। তো আজকে ভাবলাম একটু কলার মোচা রান্না করি। আর রান্নাটা আমার নতুন চ্যানেলে অলরেডি মানে কলার মোচার একটা নতুন রেসিপি আমি আমার নতুন চ্যানেল বিলফুড উইথ সাজনা ওখানে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো যাই হোক, ওরা এখন ওইদিকে কাজ বাজ করবে, কলার মোচা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করবে, তারপরে আমি রান্না বান্না করব। ওরা ওইদিকে কাজ করবে আর আমি এদিকে আমার ঘরটা একটু গুছিয়ে নেই। সবার আগে আমি আমার বেডরুমটা গুছাই। মানে সকালে যতক্ষণ আমি আমার বেডরুমটা মানে আমার নিজের হাতে গুছাচ্ছি না, ততক্ষণ মনে হয় আমার শান্তি নেই। তো যাই হোক, আজকে আর মোটামুটি আর কি যেভাবে প্রত্যেকদিন গুছাই ওইভাবে বিছানা গুছিয়ে বেডরুমটা একটু গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে অন্য কাজ করব। বারবার শপিং মলে যাই, কিন্তু আমার এই কুল বালিশটার জন্য একটা কভার আনবো, শপিং মলে যাওয়ার পরে ভুলে যাই। তো যাওয়ার আগে বলি যে আজকে আনবো, কিন্তু ওখানে গিয়ে কি নিব ওটা আর একবারের জন্য মাথায় আসে না, পরে ভুলে যাই। তাই আজ পর্যন্ত আমার এই কুল বালিশটায় কভার লাগানো হয় নাই। এত বুলো মন হচ্ছে দিন দিন। আমার বেডরুমটাতে নতুন কালার দেওয়ার পরে এখন আগের তুলনায় একটু ভালোই লাগে, তবে ক্যামেরার মধ্যে কালারটা কেন জানি সুন্দরভাবে ফুটে ওঠে না, একটু সাদা সাদা দেখায়। গত কয়েকদিনের ভিডিওতে মানে আমার বাড়িতে যখন থেকে আমি কাজ শুরু করছি ওই ভিডিওগুলোতে আমার কাছে কিছু কমেন্ট আসছে যে আপু, তুমি নতুন যে বেডরুমটা করলে ওই বেডরুমের দরজা জানালাগুলো কেন লাগাও না? আপাতত বাড়িতে কাজ করার মতন সামর্থ্য আমার নেই, কারণ আপনারাই জানেন এই 3-4 মাস হলো আমি একটা বড় ধাক্কা সামলে আসছি। তারপর থেকে আর টাকা পয়সা সেভ করা হচ্ছে না। ইনশাল্লাহ কখনো যদি সামর্থ্য হয় সামনের দিকে লাগাবো, কারণ আমার যে আরেকটা বেডরুমের এতটা ইমার্জেন্সি সেরকমও না, ওটা আপাতত এইভাবেই থাক। আর এখানে দেখুন আমার যে এয়ার কুলারটা, ওটাই আমাদের গরমের দিনের একমাত্র ভরসা, কিন্তু এটাতে একটা সমস্যা, 2-3 দিন পর পর এটাতে 80 লিটার পানি ঢুকাতে হয়। এই যে আজকেও 80 লিটার পানি ঢুকাচ্ছি। ঘরের দিকের টুকটাক কাজকর্ম শেষ, এখন আমার বারান্দার গাছগুলোকে একটু পানি খাওয়াবো। গাছের গোড়ার সবকটা মাটি শক্ত হয়ে গেছে। সামনের গাছগুলোতে তাও 2-4 দিন পর পর পানি দেওয়া হয়, কারণ ওগুলো চোখের সামনে। আর আমার পেছনের এই গাছগুলো এত অবহেলায় বড় হচ্ছে, ওই গাছগুলোতে পানি দেওয়ার কথা আমি নিজেই ভুলে যাই। তো মনে হয় 15 দিন হয়ে গেছে এই গাছগুলোতে পানি দেওয়া হয় নাই, আজকে একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি। আর সেই সাথে সামনের গাছগুলোতেও পানি দেওয়ার জন্য চলে আসলাম। সামনের গাছগুলোতে 1-2 দিন পর পর পানি দিতে হয়, কারণ এই জায়গাটায় সকাল থেকে বিকাল অবধি রোদ থাকে আর গাছের গোড়ার মাটিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই 3-4 দিন পানি না দিলে গাছগুলো শুকিয়ে যাওয়া শুরু করে, আর আবারও যখন পানি দেওয়া হয় তখন গাছগুলো আবারও বেঁচে ওঠে। তো আজকে পানি দিয়ে দিচ্ছি, আরো 1 দিন বা 2 দিন পরে আবারও দিব। আমার গাছগুলো এখন কেন জানি একটু একটু শুকিয়ে যাচ্ছে। গোলাপ গাছগুলোতে এখন আর আগের মতন অতটা ফুল হচ্ছে না, টুকটাক 2-4টা ফুল হচ্ছে, কিন্তু আগে যে ঝুপালো ঝুপালো ফুল হতো এখন আর ওরকম হচ্ছে না।
আর বাগান বিলাসের এই ছোট ছোট গাছগুলোতেও বেশ কয়েকদিন হয়ে গেছে ফুল ফুটছে না কেন জানি। তো ভাবতেছি গাছগুলো এখান থেকে সরিয়ে মাটিতে লাগিয়ে দিব। আমার রান্নাঘরের সিঙ্কের অবস্থা দেখুন, পুরো সিঙ্কের আশেপাশে বাসন দিয়ে একেবারে ভর্তি। অনেকগুলো বাসন, ওগুলো ধুইতে হবে, যদিও ওগুলো রাহিলাই ধুইবে। আমিও মাঝে মধ্যে ধুই, শিফাও ধোয়, তবে বেশিরভাগ সময় রাহিলাই বাসন পরিষ্কার করে। তো আমার এখন একটা বাটি লাগবে, সকাল থেকে কিছু খাওয়া হয় নাই, তো আমাকে এখন সামান্য কিছু খেতে হবে, পেটের ভেতর যেন মুচড়াচ্ছে। এর মধ্যে সকালের খাবার দাবার হয়ে গেছে, আমি কিন্তু ভাত খাইনি, এখন ভাত খাবো না। তো বাকিরা খেয়ে বাসনপত্র গুলো দেখুন সিঙ্কে জমা করে রাখছে, রাহিলা স্কুল থেকে আসার পরে ওগুলো ধুইবে। আর আমি এদিকে আমার পছন্দের দুধ আর মুড়ি খাওয়া শুরু করেছি। তো ঘরে সামান্য মুড়ি ছিল, যে মুড়িগুলো খরগোশের জন্য আনা হয়, তো খরগোশকে দেওয়ার পরে যে সামান্য একটু মুড়ি ছিল, ওই মুড়িগুলোই আমি নিয়ে নিয়েছি। আহ যদিও খরগোশের জন্য নোংরা জায়গায় ছিল না, কিন্তু কোটাতে ছিল, ওখান থেকে বের করে নিয়ে খরগোশকে দেওয়া হয়। তো খরগোশের খাবারটা দেখুন আমি খেয়ে নিচ্ছি। এখন আমি ভাত একটু অল্প করে খাচ্ছি, তবে ডায়েট করছি এমনটা না, ঈদের পর থেকে ডায়েট শুরু করব, কারণ ঈদে আবার মাংস টাংস খাবো, আমার সব কষ্ট নষ্ট হয়ে যাবে। আমার জিঙ্গা গাছে আবারও কিছু জিঙ্গা হয়েছে, তো আমি জিঙ্গাগুলো এরকম একটু কচি থাকা অবস্থায় কেটে নেই, কারণ জিঙ্গা বয়স্ক হলে জিঙ্গার বাইরে একটা শক্ত আবরণ হয়ে যায়, খোসাটা শক্ত হয়ে যায়, তখন আর আমার জিঙ্গা খেতে ভালো লাগে না। তো যেহেতু নিজের বাড়ির জিঙ্গা, একটু ছোট থাকা অবস্থায় কেটে নেই। তো মাশাল্লাহ এই জিঙ্গার গাছগুলো এই বছর আমাকে অনেক ফলন দিয়েছে। গত বছর জিঙ্গা একেবারেই হয় নাই, তবে এই বছর গত বছরের তুলনায় অনেক ভালো। ফার ফার আর আসেনি যেগুন তুয়া বড় হয়েছে পারিলা। আমার পেয়ারা গাছের দিকে কিছু জিঙ্গার গাছ উঠে, ওখানে জিঙ্গা ধরে, তো ওই জিঙ্গাগুলো পাড়তে গেলে গাছে উঠে তারপরে পাড়তে হয়। আর আসেনি, আর মনে হয় নাই নৌফরে। আমি যা গাছ ভাঙ্গি যাব জল দিলাম। তোর যে ওজন আমার সবরি গাছ ঘুরে আজ মোটামুটি দুঃখ দিলারে। চোখের সামনেই একটা জিঙ্গা এই যে বুড়া হতে শুরু করছে, তো ওটা দেখি নাই কেন আল্লাহ জানেন, পাতার আড়ালে ছিল। তো যাই হোক, ওটা কেটে নিলাম, এখনো অতটাও শক্ত হয় নাই, খাওয়া যাবে বাইরের খোসা ফেলে। আর এই যে আরো একটা, এটাও নিলাম কেটে। তো যাই হোক, আর মনে হয় নেই, কারণ একদিন পর পর এই গাছগুলো থেকে জিঙ্গা পাড়া হয়, 1 কেজি 1.5 কেজি পরিমাণ জিঙ্গা পাওয়া যায়। হাইব্রিড জাতের বীজ লাগালে ফলনটা বেশি হয়। তো এখানে বরবটি গাছে আরো 2-4টা বরবটি আছে। বরবটি এবছর নেই, প্রত্যেক বছর আমার এত বরবটি হয় যেটা মানে খেতে খেতে পরে আর বরবটি রান্না করতে ইচ্ছা করে না। কিন্তু এই বছর এত বরবটির বীজ বাজার থেকে আনিয়েছি, লাগিয়েছি, কিন্তু শেষমেশ দেখা যায় কয়েকটা গাছ হয়েছে, কিন্তু গাছগুলো কেন জানি বড় হতে চাচ্ছে না, বা কোনো ফুল আসতেছে না। তো আল্লাহই জানেন, এক এক বছর একটা জিনিস হয়, যেটা এই বছর হয় সেটা সামনের বছর হয় না, হবে না, এরকম পদ্ধতি চলতেছে। আজকে আবারও চলে আসছি আমার ঘরের সামনে, ওই যে নিজে থেকে যে করলার গাছগুলো হয়েছিল, আপনাদেরকে মনে হয় 2-3 দিন আমি ভিডিওতে শেয়ার করছিলাম। এই করলার গাছগুলো, করলার খাওয়ার পরে করলার বীজ এখানে ফেলা হয়েছিল, খোসা বীজ, তো ওই বীজগুলো থেকে এখানে গাছ উঠে, গাছগুলো থেকে এত করলা হয়েছে, সামান্য 2-3টা গাছ, এই গাছগুলো থেকে এই নিয়ে মনে হয় 5-7 দিন করলা পারছি। তো এখন দেখুন, গতদিন জঙ্গল পরিষ্কার করার সময় কিছুটা গাছ মনে হয় জঙ্গলের সাথে কেটে গেছে, আর এখনো ছোট ছোট কিছু গাছ রয়েছে। তো গাছগুলো নিচের দিকে এভাবে হাত দিলেই দেখা যায় করলা পাওয়া যায়। তো আজকে আবারও সামান্য কিছু করলা পেয়েছি। ওই যে দাদা যিনি আমাদের বাড়ির জঙ্গল পরিষ্কার করেন, উনি জঙ্গল পরিষ্কার করতে গিয়ে আমার এখানে কয়েকটা গাছ কেটে ফেলছেন। তো তারপরেও সামান্য একটা গাছ রয়েছে, একটা গাছ থেকে এই যে এই করলাগুলো নিলাম। ছোট থাকা অবস্থায় পেরে নিছি, কারণ ওগুলো আবার পরে পচে যেতে পারে, তাই ছোট থাকা অবস্থায় নিয়ে নিলাম। এই যে দেখুন আমার কিউট কিউট 2টা খরগোশের বাচ্চা, আমার 2 নাতি। আরিয়ান বলে ওরা নাকি আমার নাতি। তো সেই সাথে আমি আরেকটা মজার জিনিস দেখাই আপনাদেরকে। আমার ঘরে একটা ছোট্ট
দুষ্টু পিচ্চি আছে, যেটা বিড়ালের বাচ্চাটা, কুড়িয়ানা বিড়ালের বাচ্চাটা এত দুষ্টু হয়েছে। খরগোশের বাচ্চাটার সাথে কি করে দেখুন, ওকে জড়িয়ে ধরে ও ঘুমাবে। ও যখন কথা শুনে না তখন ওর সাথে এভাবে দুষ্টুমি করে তারপরে ওকে জড়িয়ে ধরে ঘুমায়। হ্যাঁ, ওগুলো দরিয়া লিয়া ঘুমায়, এগুলো ঘুমায় আর হেও ঘুমায়। ওই এগু তো বন্ধু নি, এগু কি গু, এগু বন্ধু নি তোর, এগু বন্ধু নি। ওলা লইয়া ঘুমা দেখি, ওলা ঘুমা। একটা মিক্সার জারে কিছু চাল নিয়েছি, চালগুলো এখন হালকা একটু গুঁড়া করব। আমার ঘরে নতুন যে সদস্যরা আসছেন, ওই যে আমার মুরগির বাচ্চাগুলো, তাদের খাবার হিসাবে এটা দিব। তো চালের খুদ নেই আমার ঘরে, তাই চাল গুঁড়া করে এভাবে আর কি ওদেরকে যে ওখানে নিচে দিলাম। 10টা মুরগির বাচ্চা নতুন করে, মানে মুরগি আর কি ডিম ফুটে বের করছে। মনে দুইটা ভাত আনিও, বাকি মুরগ গুণ তোরে দেস না। ও খাও, ও খাইবা তারা ভালো। এখন আবার ছেলের জন্য একটু সুজি রান্না করব। ছেলে স্কুলে গিয়েছিলেন, মানে যাওয়ার সময় কিছু খেয়ে যান নাই, সামান্য একটু দুধ জোর করে খাইয়ে দিয়েছিলাম। আমার ছেলেটা ভাত খেতে একেবারেই চায় না, কেন জানি ওর ভাতের প্রতি একেবারে ইন্টারেস্ট নেই। 1-2 দিন চলে যায় তারপরেও ভাত খেতে চায় না। তো ওর জন্য এখন একটু সুজি রান্না করে দিব। স্কুল থেকে এসে বলতেছে নুডলস রান্না করে দিতে, কিন্তু আজকে আমার ঘরে নুডলস নেই, তাই ভাবলাম যে সুজি রান্না করে দেই। তো সুজিগুলো একটু লাল করে ভেজে নিয়েছি। তো যেভাবে নর্মাল রান্না করা হয় আমি এভাবেই করি, কারণ সুজির মধ্যে যদি কিশমিশ বাদাম টাদাম দেই তাহলে ও আর খেতে চাইবে না। ওকে একেবারে সিম্পল ভাবেই এভাবে দুধ দিয়ে সুজি রান্না করে দিতে হয়। তো একটু বেশি করে রান্না করলাম। আরিয়ানের সাথে রাহেলাও স্কুল থেকে আসছে, আর শিফা তো আজকে স্কুলে যায় নাই। তো যাই হোক, যার যার প্রয়োজন ওরা খাবে। আর আমার তো আরিয়ানকেও দেওয়া হয়ে যাবে। তো আমি আরিয়ানেরটা নিয়ে নিচ্ছি, বাকি যেটুকু থাকবে ওরা খাবে। তো এখন আমি দুপুরের জন্য রান্না বান্না করব। আজকে রান্না বান্না করতে একটু লেট হচ্ছে, আর তরকারি অনেকটা রয়ে গেছে। সকালে মোচা রান্না করা হয়েছিল, ওটা রয়ে গেছে। আর সকালে জুবাইর ছোট ছোট মাছ আনছিল, বাইম মাছ। তো আমি মোচার তরকারিটি কিছুটা দিয়েছিলাম, আর সামান্য কিছুটা রয়েছিল, ওটা এখন টমেটো দিয়ে পাতলা করে ঝোল করব দুপুরের জন্য। তো আমি এদিকে রান্না বান্নাটা করে নেই, আর সেই সাথে আপনাদের সাথে আজকে কিছু গল্প করব, মানে রান্না করে করে যেটুকু গল্প করা যায় ওইটুকুই করব। তো আজকের মাছের ঝোল করাটা দেখলে হয়তো আপনারা হাসবেন। আমি ছোট মাছ বড় মাছ দুইটা দিয়েই মাছের ঝোলটা করতেছি, কারণ বাইম মাছ অল্প পরিমাণে ছিল, আর সেই সাথে 4 পিস বড় মাছও দিয়ে দিয়েছি। মানে ছোট মাছ বড় মাছ দুইটা একসাথে করে মাছের ঝোলটা করতেছি, কারণ আরিয়ানের দাদাদের জন্য বড় মাছের পিসগুলো দিলাম। তো যাই হোক, আরেকটা বিষয়, গতকালকের ভিডিওতে একজন আপু কমেন্ট করছেন যে আপু তোমাদের এখানে এবার কি কুরবানি দেওয়া বারণ। কুরবানি দেওয়া বারণ না আপু, গরু কাটা বারণ। তাও পুরোপুরি বারণ না, গরু কাটা মানে কাটা হবে না এরকম কোনো আইন হচ্ছে না। তারপরেও কি বলবো, মানে মগের মুলুক আর কি দেশে এখন। আর মুসলিমরা নিপীড়িত, নির্যাতিত, কারণ দেশটা এখন মগের মুলুকে চলে গেছে। তবে এটুকু বলতে পারি, গরুর মাংস খাওয়া যে সরকার বন্ধ করে দিবে এটা কখনো হবে না, হয়নি। এখনো কিন্তু ওপেনলি দোকানে মাংস বিক্রি হয়, আমরাও খাই, যেটা কখনো বন্ধ হবে না, কারণ পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করবে না, আর গরুর মাংস খাওয়াও কোনো সরকার বন্ধ করতে পারবে না। তো যাই হোক, ওই বিষয়টা ছেড়ে দিলাম। কুরবানি হবে, গরু দিয়েও কুরবানি হবে, এখনো হচ্ছে। তবে আহ বাজার থেকে গরু কিনা যাচ্ছে না। বাজারে গরু বিক্রি করতে গেলে বা কিনতে গেলে পুলিশ তাড়াচ্ছে, গরু ছেড়ে দিচ্ছে, গরু নিয়ে মানুষ পালিয়ে যাচ্ছে, এরকমটাই চলতেছে। ওয়েস্ট বেঙ্গলে এখন হিন্দুরা দোনা দিচ্ছে, যে সরকারের বিরুদ্ধে দোনা দিচ্ছে, কারণ তারা গরু বিক্রি করতে পারতেছে না। তো মুসলিমরা আবার ধর্মঘট করেছে যে এইবার আমরা কেউ গরু মাংস খাবো না, কারণ এতে করে দেশের গরুগুলো কি হয় দেখা যাবে। মানে এরকম আর কি চলতেছে, দেখা যাক। শেষমেশ কেউ হয়তো ছাগল দিয়ে কুরবানি দিবে, অনেকেই গরু দিয়ে দিবে, যারা বেশি ভয় পায় তারা হয়তো ছাগল দিয়েই দিবে। আর এই যে দেখুন, আমার দুইটা কিউট কিউট ছাগলের বাচ্চা, এক একটা যেন এক একটা খরগোশ। আমি এবার এদেরকে দিয়ে কুরবানি দিয়ে দিব। তো সরি, আমি মজা করেই বললাম, আপনারা আবার কেউ সিরিয়াসলি নিবেন না। দেখুন
আমার ঘরের আজকে আরেকটা নতুন লুক। তো এদিকে হচ্ছে কালো পলিথিন দিয়ে বেড়া দিয়ে দিয়েছি। বেড়া বলতে এই বেড়াগুলো হচ্ছে টেম্পোরারি, মানে এগুলো এখানে থাকবে না। জাস্ট আমি মনে করো আজকে রান্না করলাম, তো রান্না করার পরে বেড়াগুলো এক জায়গায় রেখে, মানে এইভাবে আর কি, চার সাইডে চারটা দিয়ে উপরে একটা দড়ির সিস্টেম রাখবো, ওখানে বেঁধে রেখে দিব। কারণ বর্তমানে তো আপনারা জানেন বৃষ্টির সিজন, তো বৃষ্টির কারণে এখানে রান্না বান্না করা অসম্ভব হয়ে পড়ে। যখন রান্না করি তখন যে বৃষ্টি ডিস্টার্ব করে এমনটা না, মানে রাতের বেলা যখন বৃষ্টি হলো বা আজকে বৃষ্টি হলো, সারা রান্নাঘর পানিতে একেবারে ভিজে যায়। তো এদিকে হচ্ছে পানি পড়তে পড়তে এই জায়গাটা কাদা হয়ে যায়। এই যে দেখুন সাইড দিয়ে একটু নোংরা নোংরা ভাব, মানে কাদা হয়ে যায়, এখানে বস্তা পেতেও রান্না করা মুশকিল হয়ে যায়। তো মোট কথা এখানে এই বর্ষার সিজনে সাইড দিয়ে বেড়া না দিলে বাইরের যে পানিটা, সেটা বৃষ্টির পানিটা বাতাসের সাথে ভেতরে পড়ে যায়, আর পরে এখানে কাদা হয়ে যায়। তো রান্নাবান্না করা মুশকিল হয়ে পড়েছে। তো ওই জন্য এখন বাজার থেকে এই কালো পলিথিন কিনে আনছি। মানে এটা হচ্ছে একটু পাতলা টাইপের পলিথিন, যেটা আর কি, এই পাতলা টাইপের পলিথিন আর কি, যেটা ওজনে বিক্রি হয়। 1 কেজি হচ্ছে 180 টাকা মনে হয়। এই যে, তো এটা এনে বাঁশ দিয়ে এইভাবে আর কি বেঁধে বেড়া তৈরি করে নিছি। জাস্ট বৃষ্টির পানিটা, বাতাসের সাথে যে বৃষ্টির পানিটা এভাবে ঢুকে আর কি, তো ওই পানিটাকে জাস্ট যেন আটকে রাখতে পারে। তো 2 সাইড তৈরি করা হয়ে গেছে, আর এখন হচ্ছে এই সাইড করা হবে প্লাস ওই সাইড করা হবে, এরকম আর কি 4টা টুকরা করা হচ্ছে। তো আমি পরে আপনাদেরকে দেখাবো। রান্না করার সময় 3 সাইড খুলে এক সাইডে রেখে দিব, রান্নাবান্নার শেষে আবার হচ্ছে বাকি 3 পার্ট আছে, 3 পার্ট জায়গায় লাগিয়ে দিব। তো এই রান্নাঘরগুলো একটু খোলামেলা টাইপের না হলে রান্না করা প্লাস শ্যুট করা আর কি সুবিধা হয় না, তাই বেড়া দিলে চলবে না, এভাবে খোলামেলা রাখতে হবে। বেড়াগুলো টেম্পোরারি হিসাবে দিচ্ছি, যাতে প্রয়োজনে সরাতে পারি, আবার হচ্ছে বেড়াগুলো লাগিয়ে দিতে পারি। তো ওই হিসাবেই আর কি দিচ্ছি। 2 সাইড হয়ে গেছে, আরও একটা ওখানে দাদা তৈরি করতেছেন, আর আরও একটা মোটামুটি সন্ধ্যার আগে হয়ে যাবে। তো গত দিন বৃষ্টির কারণে রান্না করতে পারিনি, নিচের জায়গাটা পুরো কাদা হয়ে গিয়েছিল, লেপা টেপা মানে সব কিছু আর কি একেবারে উঠে যায় বৃষ্টির পানি পড়তে পড়তে। তো যাই হোক, কাজ চলতেছে। উপরের দিকে যেহেতু চাল আছে, তাই এই যে ফুল বডি দিতে হয় নাই, এখানে চাল আছে, চালের নিচের অংশটায় আর কি এভাবে পানি ঢুকে। তো ওই সাইড হয়ে গেছে, ওই সাইড হয়ে গেছে, এখন বাকি 2 সাইড বাকি রয়েছে। জাস্ট বৃষ্টির বাতাসের সাথে ঢুকা বৃষ্টির পানিটা প্রোটেক্ট করার জন্য এটা দেওয়া হচ্ছে। তো একটু ঝামেলা হবে, করার কিছু নেই। রান্না করতে সময় এখানে 2টা তার দিয়ে বেঁধে রাখবো, মানে 2টা দড়ি সিস্টেম রাখবো আর কি। তো দড়িগুলো খুলতে হবে, আবার রান্নাবান্নার শেষে দড়িগুলো বেঁধে বেড়াগুলো তার জায়গা মতো আর কি এভাবে বেঁধে রেখে দিতে হবে। তো ওভাবেই করা হবে এই বর্ষার সিজনে, এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। কারণ আমি যদি এভাবে বেড়া দিয়ে দিই, তাহলে এটা আর রান্নাবান্নার সুবিধার্থে বা ওই যে শ্যুট করার সুবিধা হবে না। গোটা করার সময় আসলে এই গোটা অসময়ে করা হয়েছে। বর্ষাকালীন সময় এই ধরনের গড়ে রান্না করতে একটু বেশি মুশকিল। তো আমার যেহেতু লাগবেই, তাই আর কি করা। তো গড়টা ঠিক আছে, তবে বৃষ্টির পানির কারণে একটু সমস্যা হয়, তাই এই বিকল্প পদ্ধতি নিলাম। তো একটু ভেবে চিন্তে যদি আগে থেকেই কাজটা করতাম বা গড়টা যদি অন্য জায়গায় তৈরি করতাম, তাহলে হয়তো অতটাও বৃষ্টির পানি ডিস্টার্ব করতো না। তো যাই হোক, দেখা যাক এখন এই পদ্ধতিটা কেমন হয়। রান্না করার সময় খুলে নিব, রান্না করার পরে আবার বেড়াগুলো জায়গা মতন রেখে দিব। একটু কষ্ট হবে, সমস্যা হবে, ঝামেলা হবে, তারপরেও করার কিছু নেই। এটাই এখন একমাত্র রাস্তা, একমাত্র পদ্ধতি। তো 3টা বেড়া দেওয়া হয়ে গেছে, আরেকটা বেড়া দিয়ে দিলেই আমার গোটা কমপ্লিট। যখন রান্না করব তখন বেড়াগুলো খুলে রান্না করব। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।